হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। বৈদিক যুগ নিয়ে কিন্তু আমরা আলোচনা শুরু করেছিলাম, পাঠ্যক্রম আলোচনা করেছি, শিক্ষার লক্ষ্য মেবি কিন্তু আমি আলোচনা করেছি তোমাদের সাথে, যদি আমি খুব বেশি ভুল না হই। আজকে আমরা আলোচনা করব বৈদিক যুগের শিক্ষণ পদ্ধতি, ঠিক আছে? তো চলো অতিরিক্ত কোনো রকম কথায় না গিয়ে আমরা সরাসরি আজকে আমাদের আলোচনার বিষয় শুরু করছি। দেখো কি বলা হচ্ছে, খুব সুন্দর ইন্টারেস্টিং বিষয়গুলো বলা হচ্ছে। প্রাচীন শিক্ষা ব্যবস্থা যেটা নিয়ে আমরা আলোচনা করছি, সেইখানে কি বলা হচ্ছে, গুরু কখনো সমষ্টিগতভাবে বা কখনো ব্যক্তিগতভাবে কিন্তু শিক্ষা দিয়ে থাকতেন, ঠিক আছে? সমষ্টিগত শিক্ষার ব্যবস্থা থাকলে কি বলা হচ্ছে, গুরু প্রতিটি বিদ্যার্থীর বা শিক্ষার্থীর সামর্থ্য বিচার করে শিক্ষা দিতেন, ঠিক আছে? মানে কি হচ্ছে, সবাইকে মিলে একসাথে বসিয়ে শিক্ষা বা হচ্ছে ব্যক্তিগতভাবে শিক্ষা। তো যেটা সমষ্টিগতভাবে শিক্ষার কথা বলা হচ্ছে, সেখানে গুরু প্রতিটি বিদ্যার্থীর সামর্থ্য বিচার করে কিন্তু শিক্ষা দিতে পারতেন বা শিক্ষা দিতেন সেই সময়। মহাভারত থেকে কি জানা যায়, ছাত্র সংখ্যা সাধারণত শুধুমাত্র 5 জনের বেশি কিন্তু ছাত্র সংখ্যা হতো না। তবে এর ব্যতিক্রমও ছিল, ঠিক আছে? কিরকম? বিদ্যার্থীর সর্বাঙ্গীন বিকাশ শিক্ষার লক্ষ্য হওয়ায় ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় শিক্ষণ পদ্ধতি কিন্তু বেসিক্যালি ছিল ব্যক্তিকেন্দ্রিক। আমরা কি দেখলাম যে সেটা সমষ্টিগত হতে পারতো বা কখনো ব্যক্তিকেন্দ্রিক হতো, কিন্তু কি বলা হচ্ছে যে এই যে বিদ্যার্থীর যে ওভারঅল ডেভেলপমেন্ট, এইটা কিন্তু ছিল মেইন লক্ষ্য, ঠিক আছে? এটা ছিল শিক্ষার মেইন লক্ষ্য, যার জন্য ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা আমরা কি দেখলাম যে শিক্ষা পদ্ধতি মেইনলি কিন্তু সমষ্টিগত ছিল না, মেইনলি কি ছিল, ব্যক্তিকেন্দ্রিক ছিল, ঠিক আছে? তারপর কি বলা হচ্ছে, শিক্ষণ পদ্ধতি ছিল মৌখিক। গুরুর মুখে শুনে শুনে বিদ্যার্থীরা দৈনন্দিন পাঠ, প্রত্যেক দিনের পড়া কিন্তু গুরুর মুখে শুনে শুনে মুখস্থ করতে হতো। তবে না বুঝে কোনো কিছু মুখস্থ করার রীতি কিন্তু ছিল না। পাঠদানের কাজ শুরু হতো উপযুক্ত পরিবেশ রচনার মাধ্যমে। যথা নির্দিষ্ট স্থানে গুরু ও শিষ্যেরা কিন্তু বসতেন, এরপর শিষ্যেরা গুরুর পদ বন্দনা করত। এইভাবে দিনের অধ্যয়নের প্রস্তুতি কিন্তু শুরু হয়ে যেত। শিক্ষণের এই যে পর্যায়, এই পর্যায়কে বলা হচ্ছে প্রস্তুতি পর্যায়, ঠিক আছে? এই পর্যায়কে কি বলা হচ্ছে, প্রস্তুতি পর্যায়। এরপর কি হলো, এরপর গুরু শিষ্যদের সামনে কয়েকটি শব্দ উচ্চারণ করতেন এবং শিষ্যেরা সেটা মনোযোগ সহকারে শুনতেন। গুরুর আবৃত্তির পর শিষ্যেরা সেই অংশটুকু সমস্বরে আবৃত্তি করত। তারপর কি, এবং যে পর্যন্ত শিষ্যেরা নির্ভুল পাঠ্য অংশটি আবৃত্তি করতে পারছে, সেই পর্যন্ত শিক্ষণের দুটা পর্যায় আবার পুনরাবৃত্তি ঘটতো, ঠিক আছে? কিরকম? এখানে শিক্ষা পদ্ধতির যে দুটি পর্যায়ের কথা বলা হচ্ছে, একটি হচ্ছে শ্রবণ এবং আরেকটি হচ্ছে আবৃত্তি। প্রথম এই পর্যায়ে প্রতিটা শব্দের উচ্চারণ শুদ্ধির ওপর মেইন ফোকাস করা হতো, ঠিক আছে? উচ্চারণ শুদ্ধির ওপরে মেইন ফোকাস করা হতো। শিক্ষণ পদ্ধতির পরবর্তী পর্যায়ে দেখো কি বলা হচ্ছিল, অর্থবাদ। এই পর্যায়ে শুধু প্রত্যেকটি শব্দ এবং শ্লোকের অর্থ বিশেষভাবে কিন্তু ব্যাখ্যা করা হতো এবং শিক্ষার্থীরা সেই অর্থ বোঝার চেষ্টা করতেন। ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় যুক্তি ও বিচারের উপর বিশেষভাবে গুরুত্ব দেওয়া হতো। আমরা কিন্তু অনেক কিছু ছোট ছোট বিষয় কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি। তো এই শিক্ষণের পরবর্তী পর্যায়ে কি হতো, পরবর্তী পর্যায়ে প্রশ্ন করা হতো, বিচার করা হতো, ঠিক আছে? এবং শিষ্যেরা গুরুর সঙ্গে আলোচনা করে যুক্তির সাহায্যে জ্ঞানের ভিত্তিকে দৃঢ় করত এবং সেটাকে কিন্তু তারা অ্যাপ্লাইও করতো, ঠিক আছে? দেখে নাও তোমরা একটু। এরপরে দেখো কি বলা হচ্ছে, যে এখানেও শিক্ষণের দুটি পর্যায় লক্ষ্য করা যায়। এটি হচ্ছে মনন এবং আরেকটি হচ্ছে নিদিধ্যাস। কোনো কিছু বিষয়ে গভীরভাবে চিন্তা করাকে কি বলা হচ্ছে, মনন করা বলা হয়। এটা চিন্তা হবে, চিন্তা করাকে মনন করা। আর নিদিধ্যাস কি হচ্ছে, একাগ্র চিত্তে ধ্যান করা। একাগ্র চিত্তে ধ্যান করে সত্যকে উপলব্ধি করার চেষ্টাকে কি বলা হচ্ছে, নিদিধ্যাস। এবং এই সর্বশেষ পর্যায়ে সমষ্টিগতভাবে প্রদত্ত গুরুর শিক্ষা ব্যক্তিগত অভিজ্ঞতায় কিন্তু রূপান্তরিত হয়ে পুরো যে শিক্ষণ পদ্ধতি রয়েছে, সম্পূর্ণ শিক্ষণ পদ্ধতিকে ব্যক্তিকেন্দ্রিক হয়ে উঠতে কিন্তু সহায়তা করত। ক্লিয়ার আছে? তারপর কি, ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় শিক্ষণের ক্ষেত্রে শিক্ষার্থীর স্মৃতি ও মেধার উপর কিন্তু বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে, কতটা ব্রিলিয়েন্ট বা সে কতটা মনে রাখতে পারছে, এগুলোর উপর কিন্তু গুরুত্ব দেওয়া হতো।
কারণ সে সময় সম্পূর্ণ বৈদিক সাহিত্য গুরুদের স্মৃতি আবদ্ধ থাকতো এবং কি বলা হচ্ছে কালক্রমে সেটা শিষ্যদের মধ্যে কিন্তু সঞ্চালিত হতো, কারণ গুরুদের মধ্যে যে বিষয়গুলো রয়েছে সেইটা কি হতো, সেটা কিন্তু শিক্ষাদানের মাধ্যমে শিষ্যদের মধ্যেও কিন্তু সেটা ইকুয়ালি সঞ্চালিত হতো। তবে যান্ত্রিক স্মৃতি বা না বুঝে মুখস্থ করাই কিন্তু উৎসাহিত করা হতো না, মনে রাখার বিষয়টা কিন্তু খুব ছিল। কিন্তু দেখো এই কথাটাও এখানে বলা হয়েছিল যে তুমি না বুঝে কিন্তু কোনো কিছু মুখস্থ করতে পারবে না, সেই বিষয়ে কিন্তু এখানে কোনোভাবে উৎসাহ প্রদান করা হতো না। যুক্তি নির্ভর স্মৃতির উপর গুরুত্ব দেওয়া হতো, তাই শিক্ষণ পদ্ধতিকে প্রশ্ন উত্তর কৌশলের একটা প্রচলন ছিল। যে এখানে কি বলা হচ্ছে যে তুমি না বুঝে কিন্তু মুখস্থ করতে পারবে না, কিন্তু তোমাকে লজিক দিয়ে মুখস্থ করতে হবে, যার জন্য এখানে কিন্তু কি বলা হচ্ছে দেখো যে প্রশ্ন যে প্রশ্ন নির্ভর যেটা বলা হচ্ছে সেটার কিন্তু প্রচলন ছিল। ঠিক আছে, এবার দেখো কি বলা হচ্ছে গল্পের মাধ্যমে শিক্ষাদানের পদ্ধতি সেকালে প্রচলিত ছিল। পঞ্চতন্ত্র, হিতোপদেশ ছাড়াও বহু উপনিষদে দেখা যায় যে ধর্মের যে মেইন তত্ত্ব সেটা কিন্তু প্রাঞ্জল করার জন্যই গল্পের সাহায্য নেওয়া হয়েছে। বিভিন্ন ধরনের ছোট ছোট গল্পগুলো হয় যেগুলোর মাধ্যমে কিন্তু আমরা বাচ্চাদেরকে খুব ভালো ভালো নীতি কথা জানাতে পারি, ধর্মের বিষয়ে খুব সুন্দর করে আমরা গল্পের মাধ্যমে বাচ্চাদেরকে জানাতে পারি। তো সেই বিষয়গুলি কিন্তু এখানে মোটামুটি অ্যাপ্লাই করার কথা বলা হচ্ছিল। জটিল ও নিরস বিষয়কে সহজ সরল করে তোলার জন্য দেখো যেটা আমি বললাম যে পদ্ধতির অভিনবত্ব কিন্তু অনস্বীকার্য, কারণ ছোট বাচ্চাদের সামনে আমাদেরকে বিষয়গুলোকে কিন্তু সেভাবেই প্রেজেন্ট করতে হয়। তো এখানে কি বলা হচ্ছে যে জটিল বা নিরস যে বিষয়গুলো সেটাকে আমরা খুব সুন্দর করে গল্পের মাধ্যমে কিন্তু প্রেজেন্ট করতে পারি। সেই সময়কার কথা বলা হচ্ছে। গুরু ছাড়াও উন্নত স্তরের বিদ্যার্থীদেরও শিক্ষাদানের কিন্তু অধিকার ছিল। মনু সংহিতা থেকে জানা যায় যে আচার্য পত্র অধ্যাপনায় পিতাকে কিন্তু আচার্য পুত্র অধ্যাপনায় পিতাকে কিন্তু সাহায্য করতেন এবং পরবর্তীকালে অগ্রবর্তী শিক্ষার্থীরা গুরুর আদেশে নতুন যারা স্টুডেন্ট আসতো নবাগত শিক্ষার্থীদের কিন্তু তাদের শিক্ষাতে সাহায্য করতো এবং এই যে প্রসেসটা একে বলা হতো সমাদিষ্ট। এই সমাদিষ্টদের বা পড়ুয়া শিক্ষকদের গুরুর মতোই কিন্তু সম্মান দিতে হতো, মানে যারা অলরেডি ছিল আগের থেকে পড়াশুনো করেছে তারপরে নতুন যারা স্টুডেন্ট আসছে তারা কিন্তু নতুন স্টুডেন্টদেরকে সে পুরনো স্টুডেন্টরা কিন্তু পড়াশুনো করাতো। ঠিক আছে, আচ্ছা, তো এই ছিল আজকে আমাদের কিন্তু ক্লাস বা আলোচনার বিষয়, যেখানে আমি তোমাদের শিক্ষণ পদ্ধতি কিভাবে কি ছিল প্রসেস পুরোটা আলোচনা করে দেওয়ার চেষ্টা করলাম। আশা করছি তোমাদের কিন্তু আজকের ক্লাস ভালো লেগেছে। এবারে চলো দেখো এখানে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ 6295916282 70763986606। যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা সরাসরি আমাদের সাথে কিন্তু যোগাযোগ করে নিতে পারবে। এছাড়া ডেসক্রিপশন বক্সে একটু নজর রাখবে, পুরো বিষয়টা কিন্তু ডিটেইলসে আলোচনা করা হবে। আর একটা ছোট্ট কথা তোমাদের বলে নিতে চাই, দেখো তোমরা হয়তো অনেকেই ভাবছো যে কোর্স ফি নিয়ে কিন্তু আমরা ভিডিওজে কোনো কিছু আলোচনা করছি না, বা তোমাদের মনে হতেই পারে যে খুব হাই একটা কিছু কোর্স ফি রাখা হয়েছে। একদমই কিন্তু ভুল। তোমরা একটুখানি সময় বার করে জাস্ট আমাদের যে কোনো একটি নাম্বারে কল করে নেবে এবং কোর্স ফি শুনলে আমি আশা করছি তোমরা নিজেরাও কিন্তু অবাক হয়ে যাবে। তো চলো এই ছিল আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয়। দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।